হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম টু প্রয়াস টেপটোগল ইউটিউব চ্যানেলে। তো আমরা রেশিও প্রপোর্শনের ফার্স্ট পার্ট ডিসকাস করেছি, যেখানে মিলে আমরা 10টা কোশ্চেন ডিসকাস করেছি। আজকে আমরা রেশিও প্রপোর্শনের সেকেন্ড পার্ট, যেখানে মিলে আমরা আরও 10টা কোশ্চেন ডিসকাস করব। তো ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখো, আর যখন এই ভিডিওগুলো দেখবে তোমরা খাতা এবং কলম সঙ্গে নিয়ে বসো, প্রপারলি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। আর এখান থেকে তোমরা ম্যাথের উপর প্রপার তোমাদের গাইড কিন্তু হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দুটো সংখ্যার অনুপাত 2:3 8:7 এবং তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটো কত? যখনই দুটো সংখ্যার অনুপাত বলা, দেখো আমি দুটো সংখ্যা যদি দেখে নিই, একটা সংখ্যা হচ্ছে 16 আর একটা সংখ্যা হচ্ছে 18। যদি আমরা এদের অনুপাত করি, অনুপাত করা মানে আমি প্রথমেই বলেছিলাম আর কিছু না, জাস্ট দুটো সংখ্যাকে তুলনা করা। যদি আমরা 16কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 8, আর যদি 18কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 9। তাহলে অনুপাতটা আমার 8:9। এবার যদি আমার 16 আর 18 যদি না জানা থাকতো, আমার কাছে সংখ্যাটা যদি এভাবে আসতো যে দুটো সংখ্যার অনুপাত 8:9, তাহলে কত দিয়ে কাটাকাটি করার পর অনুপাতটা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে 16 আর 18 ছিল, সেটা কিন্তু 2 দিয়ে দুটোকে ভাগ করার পরে আমরা 8:9 পেয়েছিলাম। কিন্তু যদি আমার সংখ্যাগুলো জানা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সব থেকে বড় যত সংখ্যা দিয়ে দুটোকে কাটাকাটি করার পর আমার অনুপাতটা তৈরি হয়েছে, সেই সব থেকে বড় কমন সংখ্যাটাই দুটোর মধ্যে ধরে নেব। তার মানে আমরা সংখ্যাগুলো ধরে নেব প্রথমে, যে যখন দুটো সংখ্যার ক্লিয়ারলি অনুপাত আমার বলে দেওয়া 8:7, তাহলে আমরা সংখ্যাগুলো ধরে নেব, একটা হচ্ছে 8x আর একটা হচ্ছে 7x। কি কারণে? কারণ যদি এদের আমরা অনুপাত করি তাহলে আবার 8:7ই হবে। আশা করি বোঝা গেল। তাহলে সব থেকে বড় যে সংখ্যাটা দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে সেটাই আমরা ধরে নিলাম। তাহলে একটা সংখ্যা হচ্ছে 8x আর একটা সংখ্যা হচ্ছে 7x। এবার কি বলার, তাদের সমষ্টি হচ্ছে 450। তাহলে জাস্ট এদেরকে আমরা যোগ করব। তাহলে 8x আর 7x যোগ করলে কত হবে? 15x। তাহলে আমরা বলতে পারি যে 15x মানেই 450। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত বলতে পারি? 30। 15 দিয়ে 450কে ভাগ করলে 30। আমাকে বের করতে বলেছে সংখ্যা দুটো। তাহলে 8x কত হবে? 8 গুণ 30, যেটা হচ্ছে 240। আরেকটা হচ্ছে 7x, যেটা হচ্ছে 7 গুণ 30। x এর মান 30, তাই 7 × 30 করলাম, যেটা হচ্ছে 210। তাহলে সংখ্যাগুলো আমাকে সংখ্যাগুলো বের করতে বলেছে, যেটা হচ্ছে 840 এবং 210। যেহেতু সংখ্যাটার অনুপাত 8:7, তাহলে প্রথমে 840 তারপর 210। এটা কিন্তু 210 আর 240ই আছে, কিন্তু যেহেতু অনুপাতটা আমার 8:7, তাই প্রথমে 240 তারপরে 210। আশা করি বোঝা গেল। তাহলে অপশান বি হবে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? খুব বেসিক কনসেপ্টে আমরা ডিসকাশন করব। দেখো 1 টাকার যেটা মূল্য, 1 টাকার মূল্য আমাদের কাছে 1 টাকা, অর্থাৎ মানে আমরা প্রত্যেকটা জিনিসকে এখানে টাকায় কনভার্ট করে নেব। যেটা 50 পয়সার এক্স্যাক্টলি আমরা ভ্যালু কত বলতে পারি? 50 পয়সাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, মানে 50 পয়সাকে যদি আমরা 100 পয়সা দিয়ে ভাগ করি, তাহলে আমরা বলতে পারি যে 50 পয়সার ভ্যালু হচ্ছে ½ টাকা। আশা করি বোঝা যাচ্ছে। যেটা 25 পয়সা, তার যেটা ভ্যালু সেটা কত? 25 পয়সার ভ্যালু হচ্ছে 25/100, যেটা হচ্ছে 1/4 টাকা। তাহলে 1 টাকার ভ্যালু আমরা বলছি 1 টাকা, 50 পয়সার ভ্যালু বললাম ½ টাকা, আর 25 পয়সার ভ্যালু আমরা বললাম হচ্ছে 1/4 টাকা। এবার দেখো কি বলেছে, 1 টাকা, একটি বাক্সের সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। অর্থাৎ বাক্সের মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা সংখ্যাটা কিন্তু সেম। মানে একটা বাক্সের মধ্যে ঠিক যতগুলো 1 টাকা আছে ততগুলোই 50 পয়সা আছে এবং ততগুলোই 25 পয়সা আছে। এবার 1 টাকা যদি তোমার কাছে আমি ধরে নিই যে বাক্সের মধ্যে 1 টাকা আছে এক্সটা, তাহলে এক্সটা 1 টাকা থাকলে কত টাকা আছে? 1 × x। ঠিক আছে। এবার 50 পয়সা দিয়ে এক্সট্রা থাকে কত টাকা আছে? 50 পয়সার মূল্য আমরা কত বের করলাম? ½ টাকা। তাহলে 1/2 × x। এটা হচ্ছে মূল্য আর এটা হচ্ছে সংখ্যা, গুণ করলে আমরা পাবো টাকা। ঠিক একই রকমভাবে 25 পয়সার মূল্য আমরা বের করলাম 1/4 টাকা, আর 25 পয়সার সংখ্যা কত? x। তাহলে এই হচ্ছে আমার মোট টাকা। সেই সমান মোট টাকাটা কত? সেটা সমান বলা হচ্ছে 35। এখান থেকে আমরা যদি বের করি x + x/2 + x/4 = 35। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এলসিএম করলে আমরা পাবো 4, এখান থেকে আমরা পাবো 4x, এখান থেকে 2x আর এখান থেকে x = 35। এটা তো আশা করি বুঝতেই পারছি। তাহলে এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে 4x 2x হচ্ছে 6x আর x হচ্ছে 7x। 7x/4 = হচ্ছে 35।
তাহলে এখান থেকে আমরা এই উপরে আর এই উপরে কেটে নিতে পারি। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাবো, 4 5 20, অর্থাৎ 1 টাকার সংখ্যা আমরা বলতে পারি 20টা, 50 পয়সার সংখ্যা আমরা বলতে পারি 20টা, আর 25 পয়সার সংখ্যাও আমরা বলতে পারি 20টা। দেখো কি করে, 1 টাকার যদি সংখ্যা যদি 20টা হয় তাহলে এখানে তোমার আছে 20 টাকা। 50 পয়সা যদি তোমার এখানে 20টা থাকে, কত টাকা আছে, 1/2 ইন্টু হচ্ছে 20, যেটা হচ্ছে 10 টাকা। আর 25 পয়সা যদি তোমার এখানে 20টা থাকে তাহলে 1/4 ইন্টু 20 কত হবে, 5 টাকা। তাহলে এখানে তোমার 20 টাকা, এখানে 10 টাকা, আর এখানে 5 টাকা, কত হলো মোট 35 টাকা। আশা করি ক্লিয়ার হলো। তাহলে অপশান এ হবে আমার অ্যান্সার। শুধু আমাদের কনসেপ্টটা এখান থেকে কি বুঝতে হবে, আমাদের যেটা শুধুমাত্র কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে, যেটা হচ্ছে টাকার যে মূল্য সঙ্গে যদি আমরা সংখ্যা গুণ করি তাহলে আমরা পাবো টাকা। মূল্যর সাথে সংখ্যা যদি আমরা গুণ করে দেই তাহলেই কিন্তু আমরা টাকা পেয়ে যাব। এই মেনলি হচ্ছে মুদ্রার অঙ্কগুলো খুব মেনলি হচ্ছে আমাদের সমস্যা তৈরি করে। জাস্ট এইটুকু কনসেপ্টটা শুধু আমাদের মাথায় রাখতে হবে, মূল্য আর সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো টাকা। বাস এইটুকু কনসেপ্ট শুধুমাত্র আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো কি করে হচ্ছে, আমি তাও আরেকবার ক্লিয়ার করে দিই। যদি তোমার কাছে 20টা 50 পয়সা আছে, তার মানে কত টাকা আছে, 20টা 50 পয়সা মানে হচ্ছে 20 টাকার মূল্য, মানে 50 পয়সার মূল্য কত, হাফ টাকা। তাহলে 20 ইন্টু হাফ মানে 20 ইন্টু হাফ মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 10 টাকা। তার মানে যদি 50 পয়সা তোমার কাছে 20টা থাকে তাহলে তোমার কাছে এক্স্যাক্টলি 10 টাকা আছে। যদি আমি বলি 20টা তোমার কাছে হচ্ছে 25 পয়সা আছে, তাহলে কত টাকা আছে, 25 পয়সার মূল্য কত, 1/4 টাকা, তাহলে 1/4 ইন্টু 20, তার মানে তোমার কাছে 5 টাকা আছে। আশা করি ক্লিয়ার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা দেখি, আরও ক্লিয়ার হবে। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল। একটা বাক্স আছে, সেটার মধ্যে 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর 25 পয়সা আছে, এবং তাদের সংখ্যার অনুপাতটা দেওয়া হচ্ছে 1:2:4। সংখ্যার অনুপাত মানে হচ্ছে 1 টাকা মনে করো তোমার ওখানে আছে 10টা, 50 পয়সা আছে 20টা, আর 25 পয়সা আছে 40টা। এই হিসাবে অনুপাতটা মনে করো 1:2:4। আমি এখানে জাস্ট হচ্ছে তোমার বোঝানোর জন্য লিখলাম, এই সংখ্যাগুলো যে আছে সেটা না, আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য বললাম যে সংখ্যাগুলো হচ্ছে মনে করো 1 টাকা আছে 10টা, 50 পয়সা আছে 20টা, আর 25 পয়সা আছে 40টা, তাহলে সেটা হচ্ছে সংখ্যার অনুপাত। বুঝতে পারলে? তো এইভাবে যদি থাকে তাহলে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাতটা দেওয়া 1:2:4, আর বাক্সে মোট আছে 393 টাকা, তাহলে মোট কতগুলি মুদ্রা ছিল। তো ব্যাপারটা দেখো, এখানে আমি 1 টাকার যে সংখ্যাটা, 1 টাকার সংখ্যাটা এখানে অনুপাত 1:2:4, তাহলে আমি 1 টাকার সংখ্যাটা ধরে নিলাম x, যেটা 50 পয়সার তার সংখ্যাটা ধরে নিলাম 2x, আর যেটা 25 পয়সা তার সংখ্যাটা ধরে নিলাম 4x হলো। এবার 1 টাকার মূল্য কত, 1 টাকা, তাহলে 1 ইন্টু এক্স, মূল্য আর সংখ্যা গুণ করলে টাকা। 50 পয়সার মূল্য কত, হাফ টাকা, তাহলে 1/2 ইন্টু 2x হলো। আর 25 পয়সার মূল্য কত, 1/4 টাকা, তাহলে 1/4 ইন্টু 4x সমান সমান আমার যে মোট টাকা সেটা কত, 393 টাকা। আশা করি ক্লিয়ার হলো। তাহলে এখান থেকে দেখো এই 2 আর এই 2 আমরা কাটতে পারি, এই 4 আর এই 4 আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে x, এখানে x, আর এখানে x যোগ করলে কত হবে, 3x। তাহলে আমরা বলতে পারি যে 3x মানে হচ্ছে 393, যেখান থেকে x এর ভ্যালু আমরা কত বলতে পারি, 131। x এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 131। এবার আমাকে বের করতে বলেছে যে মোট কতগুলি মুদ্রা ছিল। তাহলে 1 টাকার মুদ্রা কতগুলো ছিল, xটা, তার মানে আমাদের ছিল 1 টাকার মুদ্রা হচ্ছে 131টা। 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল, 2xটা, তার মানে 2 ইন্টু 131, 2 ইন্টু 131 ইকুয়াল টু যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 262। আর যদি আমরা হচ্ছে 50 পয়সা হচ্ছে কতগুলো ছিল, 25 পয়সা কত ছিল সেটা দেখি, তাহলে সেটা ছিল 4 ইন্টু 131। তাহলে 4 ইন্টু 131 গুণ করলে তুমি কত পাবে, এখান থেকে তুমি পাবে 4, আর এখান থেকে হচ্ছে 52, তাহলে হচ্ছে 524। তাহলে এখানে সবগুলোকে তোমাকে কি করতে হবে, এখন যোগ করতে হবে। তাহলে এখান থেকে তুমি যোগ করলে কিন্তু তোমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে 131, 262 আর 524 যোগ করলে তুমি এক্স্যাক্টলি পাবে কত, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 4 হচ্ছে 7, আর এদিক থেকে 3 আর 6 9, 9 এর 2 হচ্ছে 11, 1 হাতের হলো 1, এদিক থেকে হচ্ছে 3 আর 5 8, আর কে 9, তার মানে 917টা হচ্ছে মোট মুদ্রার সংখ্যা। তাহলে অপশান ডি হবে তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। তা আমি আবারও বলে দিচ্ছি কি করতে হবে।
এক টাকার যে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার সংখ্যার অনুপাত দেওয়া 1:2:4, আমি ধরে নিলাম যে 1 টাকার সংখ্যা হচ্ছে এক্সট্রা, 50 পয়সার সংখ্যাটা ধরে নিলাম 2 এক্সট্রা এবং 25 পয়সার সংখ্যাটা ধরে নিলাম 4 এক্সট্রা। 1 টাকার মূল্য কত? 1 টাকা, তাহলে 1 × x, এটা হচ্ছে মূল্য আর এই হচ্ছে সংখ্যা, তাহলে আমরা পেলাম টাকা। 50 পয়সার মূল্য কত? হাফ টাকা, তাহলে 1/2 × 2x। 25 পয়সার মূল্য কত? 1/4, তাহলে 1/4 × 4x। মাল্টিপ্লাই করে আমরা এখান থেকে পাচ্ছি x, এখান থেকে x আর এখান থেকে x, তার মানে 3x = 393, কারণ মোট টাকা বলা ছিল 393। এখান থেকে x এর ভ্যালু বের হলো 131, তারপরে 1 টাকা 50 পয়সা 25 পয়সার সংখ্যা আমরা বের করে নিয়ে যোগ করে দিলাম, বলছে আমার অ্যান্সার চলে এলো 917। এগুলো কিন্তু আমাদের আলাদা করে কোনো শর্ট অ্যাপ্রোচের প্রয়োজন নেই, এগুলো হচ্ছে শুধুমাত্র কোনো স্টেপ জাম্প করলেই আমরা 2 লাইনের মধ্যে কিন্তু অ্যান্সার বের করে নিতে পারি। শুধুমাত্র বেসিক কনসেপ্ট বোঝার জন্য আমি প্রত্যেকটা লাইন কিন্তু লিখে করছি, আশা করি ক্লিয়ার। 3 নম্বর কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার হচ্ছে সংখ্যার অনুপাত 2:3:7। বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? একটা বাক্সের মধ্যে টোটাল হচ্ছে 384টা মনে করো তোমার কয়েন আছে, আর 1 টাকা 50 পয়সা 25 পয়সা এই 3 ধরনের কয়েন আছে, আর সেটার সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:7। তাহলে মোট কয়েনের নাম্বার হচ্ছে তোমার 384। আমি ধরে নিলাম যে 1 টাকার যে কয়েন তার সংখ্যা কত হবে? 2x, আর যেটা 50 পয়সার কয়েন তার সংখ্যা কত হবে? 3x, আর যেটা 25 পয়সার কয়েন তার সংখ্যা কত হবে? 7x। তাহলে 1 টাকার কয়েন আছে 2xটা, 50 পয়সার কয়েন আছে 3xটা, আর 25 পয়সার কয়েন আছে 7xটা। এবার এগুলোকে যোগ করলে মোট যে কয়েনের নাম্বার সেটাই তোমার বলে দেওয়া 384। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটাই = 384। তাহলে 2x 3x আর 7x যোগ করলে আমরা পাবো 12x, সেটা হচ্ছে 384। তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে কত পাবো? যদি 12 দিয়ে আমরা 384 ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 × 12 = 36, আর এদিকে তোমার 24, তাহলে হচ্ছে 32। x এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 32। এবার যদি x এর ভ্যালু আমরা 32 পাই, তাহলে 1 টাকার কয়েন আমার কাছে কতটা আছে? 64টা। 50 পয়সার কয়েন কতগুলো আছে আমার কাছে? 96টা, তাই না? 3 × 32 যেটা হচ্ছে 96টা। আর 25 পয়সার কয়েন আমার কাছে কতগুলো আছে? সেটা হচ্ছে 7 × 32 যেটা হচ্ছে 210, আর 14 224টা। তাহলে 1 টাকার কয়েনের সংখ্যা হচ্ছে 64টা, 50 পয়সা কয়েনের সংখ্যা হচ্ছে 96টা, আর 25 পয়সা কয়েনের সংখ্যা হচ্ছে 224টা। এবার তোমাকে কি বের করতে বলেছে? বাক্সে হচ্ছে মুদ্রাগুলির মোট মূল্য, টোটাল টাকাটা কত। এবার একটা জিনিস দেখো, 1 টাকা যদি তোমার কাছে 64টা থাকে, কত টাকা আছে? 64 × 1, তার মানে 64 টাকাই আছে। যদি 50 পয়সার কথা বলো, তাহলে 50 পয়সা যদি তোমার কাছে 96টা থাকে, কত টাকা আছে? 96 × 1/2, তাই না? 96 এর সাথে যদি আমরা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তো আমরা মেনলি হচ্ছে 50 পয়সার মূল্যটা পেয়ে যাব। তাহলে 96 এর সাথে 1/2 মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 48 টাকা। আর যদি হচ্ছে 224টা আমার হচ্ছে কয়েন থাকে, 224টা যদি আমরা 25 পয়সার কয়েন থাকে, তার মানে কত টাকা আছে? 224 × 1/4, যেটা হচ্ছে তোমার 56 টাকা। তাহলে 64 টাকা, 48 টাকা এবং 56 টাকা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে মোট টাকা। তাহলে 64 আর 56 যোগ করলে আমরা পাবো 120, আর 120 সাথে 48 যোগ করলে আমরা পাবো হচ্ছে 168। তাহলে আমার যেটা মোট টাকা সেটা হচ্ছে অপশান বি, 168, 168 টাকাই হচ্ছে আমার অ্যান্সার। আবারও বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে আমার হচ্ছে মোট মুদ্রা বলা ছিল 384টা, আর সেটার সংখ্যা বলা ছিল 2:3:7। 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7। আমি ধরে নিলাম যে আমার কাছে 1 টাকা আছে 2xটা, 50 পয়সা আছে 3xটা, আর 25 পয়সা আছে 7xটা। তাহলে এদের যেটা যোগফল সেটাই হচ্ছে 384। এখান থেকে আমরা x এর ভ্যালু পেলাম 32। তাহলে আমরা বলতে পারি যে 1 টাকার সংখ্যা হচ্ছে 64টা, 50 পয়সার সংখ্যা বলতে পারি 96টা, আর 25 পয়সার সংখ্যা বলতে পারি 224টা। এবার দেখো এখান থেকে যদি আমি আরও পরিষ্কারভাবে করে দিই, 1 টাকার সংখ্যা যদি 64টা হয়, কত টাকা আছে? 64 × 1, 64 টাকা। যদি 50 পয়সার সংখ্যা 96টা হয়, তার মানে কত টাকা আছে? 96 × 1/2 সংখ্যা মূল্য গুণ করলে আমরা কি পাবো? টাকা। তাহলে সেটা হচ্ছে 48 টাকা। আর 25 পয়সা যদি তোমার কাছে 224টা থাকে, তাহলে কত টাকা আছে? 224 × 1/4 যেটা হচ্ছে 56 টাকা। তাহলে এই যে 3টা টাকা, এই 3টা টাকার যোগফলটাই হচ্ছে তোমার অ্যান্সার, যেটা হচ্ছে 168 টাকা। তাহলে অপশান বি হবে তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার, কোথাও কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেনটা দেখব।
5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি ব্যাগে 5 টাকা এবং 10 টাকার নোট, মোট 80টি নোট ছিল, ওই ব্যাগে 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত? এই অঙ্কটা চাইলে আমরা এক্স ধরে করতে পারি, চাইলে হচ্ছে আমরা অপশন টেস্ট করতে পারি, বা আমরা চাইলে এটা কিন্তু অ্যালিগেশন মেথডে করতে পারি, যেটা হচ্ছে আমরা মিশ্রণে রেখেছিলাম। যারা মিশ্রণ চ্যাপ্টারটা দেখোনি তারা আমাদের হচ্ছে এই ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাই দেখো আমি প্রথমে হচ্ছে বেসিকভাবে যদি করি, এখানে দেখো 5 টাকা 10 টাকার হচ্ছে দু ধরনের নোট আছে, আর টোটাল নোটের সংখ্যা হচ্ছে 80। আমি ধরে নিলাম যে 5 টাকা নোটের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে 10 টাকা নোটের সংখ্যা কত হবে? সেটা হচ্ছে 80 মাইনাস এক্স, তাই না? 5 টাকা নোট যদি আমার কাছে এক্সটা থাকে, কত টাকা আছে? 5x টাকা। 10 টাকার নোট যদি আমার কাছে 80 মাইনাস এক্সটা থাকে, তাহলে কত টাকা আছে? 10 ইন্টু 80 মাইনাস এক্স। টাকার মূল্য আর নোটের সংখ্যা গুণ করলে আমরা টাকা পাবো। এই দুটো টাকার যেটা যোগফল সেটাই হচ্ছে 600। এখান থেকে আমরা বলতে পারি 5x প্লাস 800 মাইনাস 10x ইকুয়াল টু হচ্ছে 600। যেখান থেকে আমরা 5x মাইনাস 10x ইকুয়াল টু আমরা কত বলতে পারি? মাইনাস 5x। আর 600 থেকে 800 মাইনাস করলে আমরা পাবো মাইনাস 200। এখান থেকে আমরা x এর ভ্যালু কত বলতে পারি? তাহলে 40। তাহলে আমি বলতে পারি যে 5 টাকা নোটের সংখ্যা হচ্ছে 40টা। তাহলে 5 টাকা নোটের সংখ্যা যদি 40টা হয়, তাহলে 10 টাকা নোটের সংখ্যা কত হবে? 80 মাইনাস 40, যেটা হচ্ছে 40টা। তাহলে 10 টাকা নোটের সংখ্যা কত বের করতে বলেছে? 10 টাকা নোটের সংখ্যা, যেটা হচ্ছে অপশন সি। এটা হচ্ছে পুরোপুরি তোমার বেসিক অ্যাপ্রোচে। এবার দেখো আমরা যদি এটাকে অ্যালিগেশন মেথডে করতাম তাহলে কি করতাম? আমি যদি বলতাম যে যতগুলো আমার নোট আছে 80টা, সবগুলোই 5 টাকার নোট, তাহলে আমার কাছে কত টাকা থাকতো? 400 টাকা। আমি যদি বলতাম সবগুলোই আমার কাছে 10 টাকার নোট, তাহলে 80টা নোট যদি আমার 10 টাকা হয়, তাহলে আমার কাছে কত টাকা থাকতো? 800 টাকা। কিন্তু এক্স্যাক্টলি আমার কাছে কত টাকা আছে? 600 টাকা। তাহলে আমরা মাঝখানে লিখবো 600। এটাই তো অ্যালিগেশন মেথড ছিল, তাই না? মাঝখানে আমরা যেটা রাখবো সেটা একটা নাম্বারের থেকে কিন্তু বড় হবে, আর একটা নাম্বারের থেকে ছোট হবে, তাই আছে। তা আমি যখন হচ্ছে অ্যালিগেশন মেথডে অঙ্কগুলো করছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে অ্যালিগেশন মেথড আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, শুধুমাত্র আমাদের অঙ্কগুলো কিন্তু চিনতে হবে। এবার দেখো যদি আমরা 600 থেকে 400 মাইনাস করি আমরা পাবো 200, আর যদি 800 থেকে আমরা 600 মাইনাস করি আমরা পাবো 200। তাহলে অনুপাত করলে আমরা কত পাবো? 1:1। তাহলে টোটাল নোটের সংখ্যা কত? 80টা। তাহলে 80টার মধ্যে যদি 1:1 অনুপাত হয়, তাহলে 1 প্লাস 1 কত? 2। 2 ইকুয়াল টু আমরা বলবো 80। তাহলে 1 ইকুয়াল টু কত বলতে পারি? 40। তাহলে আমি বলতে পারি যে 5 টাকা নোটের সংখ্যা হচ্ছে 40টা, এবং 10 টাকা নোটের সংখ্যাও কিন্তু তাহলে 40টা। তাহলে অপশন সি হবে আমার অ্যান্সার। এটা গেল হচ্ছে অ্যালিগেশন মেথডে। আমরা চাইলে অপশন টেস্টও করতে পারি, আমি আর এখানে অপশন টেস্ট করছি না। অপশন টেস্ট হচ্ছে অন্য কোনো অঙ্কে হচ্ছে ডিসকাশন করা যাবে, এখানে হচ্ছে মেনলি তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্রোচে করো, তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখে নিই। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এ এর 87 1/2 মানে 87 সমস্ত 1/2% এবং বি এর হচ্ছে 41 সমস্ত 2/3% হলে এ আর বি এর অনুপাত তোমাকে বের করতে হবে। এ এর এ ইন্টু 87 1/2 মানে 87 সমস্ত 1/2, 87 সমস্ত 1/2% সমান সমান বি এর মানে হচ্ছে গুণ 41 সমস্ত 2/3, 41 সমস্ত 2/3%। আমাকে এ আর বি এর অনুপাত বের করতে হবে। খুব সহজ অঙ্ক, দেখো কি করব। এ ইন্টু 87 সমস্ত 1/2কে তুমি যদি ভাঙিয়ে নাও, তুমি পাবে হচ্ছে 175/2। এখানে পার্সেন্টেজের জন্য আমরা নিচে হচ্ছে 1/100 লিখে নিলাম। এখানে বি ইন্টু আমরা এখানে লিখবো 41কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 123 প্লাস 2, যেটা আমরা পাবো হচ্ছে 125/3। আশা করি এটুকু তো তোমরা নিজেরাই পারবে। এবার পার্সেন্টেজের জন্য আমি এখানে এদিকে 1/100 লিখলাম, এদিকেও 1/100 লিখলাম, দুদিক থেকে 1/100 আর 1/100 কেটে দিলাম। আচ্ছা দেখো এখান থেকে উপরে যদি আমরা কাটাকাটি করি 175 এবং 125, 25 দিয়ে কাটলে আমরা এটা পাবো 7, আর 25 দিয়ে এটা আমরা কাটলে পাবো 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 7a/2 ইকুয়াল টু আমরা বলতে পারি 5b/3। যেখান থেকে আমরা কোনাকুনি গুণ করলে আমরা লিখতে পারবো 21a ইকুয়াল টু 10b, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? 21 ইকুয়াল টু যদি 10b হয়, তাহলে ক্লিয়ারলি দেখো এখান থেকে আমরা হচ্ছে a/b, এখানে যদি আমি লিখি a/b সমান সমান আমরা লিখতে পারবো 10/21। তাহলে যেটা তোমার a/b সেটাই হচ্ছে a/b, তাহলে 10/21 সেটা হচ্ছে 10:21। তাহলে অপশান ডি হবে তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার।
আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কনসেপ্ট বোঝার জন্য লিখে লিখে করছি, তোমরা কিন্তু এগুলো দুটো লাইন জাম্প করে কিন্তু করে নিতে পারো। আর যে তুমি যদি সবগুলো লাইনে ওখানে করে ফেলো, এমন কোনো কিছু বড় হবে না, এটার জন্য তোমার যথেষ্ট কিন্তু সময় থাকবে। ক্লিয়ার? তা এটা হচ্ছে তোমার 6 নম্বর অঙ্ক। নেক্সট কোশ্চেনটা দেখব। 7 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি পাত্রে মিশ্রণে দুধা জলের অনুপাত 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধা জলের অনুপাতটা কত হবে? দেখো এখানে দুটো মিশ্রণের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মিশ্রণ দুটোর হচ্ছে পরিমাণটা কিন্তু উল্লেখ করা হয়নি। তাহলে আমরা প্রথম মিশ্রণটা ধরে নেব 1 অংশ এবং দ্বিতীয় মিশ্রণটাও ধরে নেব 1 অংশ। তাহলে প্রথম মিশ্রণটা যদি 1 অংশ হয়, সেটার মধ্যে দুধা জলের অনুপাত হচ্ছে 5:2। তাহলে দুধা জলের অনুপাত যদি 5:2 হয়, তাহলে 1 অংশের মধ্যে দুধ কতটুকু আছে আমরা বলতে পারি 5/5 আর 2 যোগ করলে 7। 1 অংশের মধ্যে আছে 5/7। আর জল কতটুকু আছে 1 অংশের মধ্যে 2/7। ঠিক একই রকমভাবে দ্বিতীয় অংশটা যেটা হচ্ছে, দ্বিতীয়টা যদি 1 অংশ ধরি, তাই সেটার মধ্যে আমার দুধ আছে 6/7 এবং জল আছে 1 × 1/7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটার মধ্যে এক্স্যাক্টলি হচ্ছে 5/7, এটা হচ্ছে 2/7, আর এখান থেকে 6/7, আর এখানে হচ্ছে 1/7। তাহলে 5/7 আর 6/7 আমরা যোগ করলে কত পাবো? 5/7 আর 6/7 আমরা যে যোগ করি, আমরা পাবো হচ্ছে 11/7। এটা হচ্ছে আমার দুধ। আর জল কত পাবো? 2/7 আর 1/7 যোগ করলে সেটা আমরা পাবো 3/7। তাহলে অনুপাত করলে আমরা কত পাবো? 11:3। তো এই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বোঝা গেল পুরোপুরি বেসিক কনসেপ্টে। এবার যদি আমরা এত কিছু না করতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা সহজ অ্যাপ্রোচ আছে। দেখো এখানে হচ্ছে দুটো মিশ্রণের কথা উল্লেখ করা, সেখানে দুধা জলের অনুপাত হচ্ছে 5:2 আর 6:1। যেহেতু আমরা দেখছি যে প্রথম অনুপাতটা 5:2 আর দ্বিতীয় অনুপাতটা 6:1, দেখো এদের মধ্যে যোগ করলে কত হচ্ছে 7, আবার এদের মধ্যেও যোগ করলে আমরা পাচ্ছি 7। তাহলে আমাদের আর কিছুই করতে হবে না, আমরা সরাসরি হচ্ছে যোগ করব দুধ আর জলের অনুপাতগুলো। তাহলে 5 আর 6 যোগ করলে আমরা কত পাবো? 11। আর 2 আর 1 যোগ করলে আমরা কত পাবো? 3। তাহলে 11:3 হচ্ছে দুধ আর জলের অনুপাত যখন মেশানো হবে। তাহলে অপশান এ হবে তোমার অ্যান্সার, 11:3। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে? গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো আর সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয়, তবে বাকি গোলকের রং দুটির অনুপাতটা কত? প্রথমত দেখো একটা হচ্ছে গোলক আছে, সেই গোলকটা হচ্ছে তুমি ধরে দিলে 1 অংশ। সেটার মধ্যে কালো আর সাদা রঙের যে অনুপাতটা আছে, রঙের আয়তনের অনুপাত, সেটা হচ্ছে তোমার 2:3। তাহলে টোটাল গোলকটি যদি 1 অংশ হয়, সেটার মধ্যে কালো কতটুকু হবে? কালো হবে আমি বলতে পারি হচ্ছে 2/5 অংশ। আর সাদা কতটুকু হবে সেটা আমি বলতে পারি 3/5 অংশ, তাই না? এবার যদি বলেছে যে যদি অর্ধগোলকে ওই অনুপাতটা 1:4 হয়, অর্ধগোলক মানে তার যদি গোলকটা যদি আমি অর্ধেক করে নিই, অর্ধেক করে নিলে আমি পাচ্ছি কালো আর সাদা রঙের আয়তনের অনুপাতটা হচ্ছে 1:4। তাহলে পুরো গোলকটা যদি আমি 1 অংশ ধরে থাকি, তাহলে অর্ধগোলক যদি বলা হয়, তাহলে আমার অর্ধেক নিতে হবে। অর্ধগোলক মানে অর্ধেক অংশটা, তাহলে এই অর্ধেক অংশটার মধ্যে কালো আর সাদা রঙের আয়তনের অনুপাত কত? 1:4। তাহলে অর্ধেকের মধ্যে কালো কতটুকু আছে? অর্ধেক ইন্টু তার 1/5 অংশ, কারণ 1 আর 4 যোগ করে হচ্ছে 5 নিচে, আর হচ্ছে 1 হচ্ছে উপরে। ঠিক আবার অর্ধেকটার মধ্যে এটা হচ্ছে তোমার কালো অংশটা, আর সাদা অংশটা কত থাকবে? 4/5 অংশ। আশা করি বোঝা গেল। এটা হচ্ছে সম্পূর্ণ গোলকটার মধ্যে কালো আর সাদা, আর এটা হচ্ছে অর্ধেকের মধ্যে এইটুকু হচ্ছে তোমার কালো, আর এইটুকু হচ্ছে অর্ধেকের মধ্যে হচ্ছে সাদা। যেখান থেকে আমরা এটা পাবো হচ্ছে 1/10, আর এটা আমরা পাবো হচ্ছে 4/10। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ কালো, এটা আমার সম্পূর্ণ সাদা, এটা অর্ধেকের মধ্যে কালো, এটা অর্ধেকের মধ্যে সাদা। তাহলে আমরা যদি সম্পূর্ণ কালো থেকে অর্ধেকের মধ্যে কালোটা বাদ দেই, তাহলে আমরা বাকি অর্ধেকের মধ্যে কালোটা পেয়ে যাব। আর আমরা যদি হচ্ছে সম্পূর্ণ সাদা থেকে বাকি অর্ধেকের মধ্যে সাদাটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বাকি অর্ধেকের সাদাটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এবার এটাকে করে নিই, তাহলে আমরা প্রথমে লিখব 2/5 মাইনাস আমরা লিখব হচ্ছে 1/10 অনুপাত, এখানে আমরা লিখব 3/5 মাইনাস আমরা লিখব 4/10। তাহলে দেখো এখান থেকে 5 আর 10 এর লসাগু তো 10ই হবে, তাহলে 2 × 4 মাইনাস 1, যেটা হচ্ছে 3/10। আর এখান থেকে আমরা পাবো হচ্ছে 10, এখানে আমরা পাচ্ছি 3 × 6 মাইনাস 4, যেটা হচ্ছে 2/10। তাহলে অনুপাত করলে আমরা কত পাবো? সেটা হচ্ছে 3:2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। পুরোপুরি বেসিক কনসেপ্টে কিন্তু বুঝতে পেরে। এবার যদি আমরা এত কিছু না করতে চাই, তাহলে কিন্তু আমাদের কাছে একটা অপশন আছে, দেখো কি করতে পারি।
আমাকে বলেছে পুরো গোলকের মধ্যে কালো আর সাদা রঙের আয়তনের অনুপাত 2:3, আর অর্ধেক গোলকের মধ্যে কালো আর সাদার অনুপাতটা আমার বলেছে 1:4। যদি আমরা এই ধরনের অঙ্কগুলো পাই আর সেক্ষেত্রে প্রথমটার মধ্যে কালো আর সাদার অনুপাতের যোগফল আর অর্ধেকটার মধ্যে কালো আর সাদার অনুপাতের যোগফলটা সমান হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, প্রথমটার মধ্যে 2 আর 3 যোগ করলে 5 হচ্ছে, দ্বিতীয়টার মধ্যে 1 আর 4 যোগ করলে 5 হচ্ছে, কিন্তু এটা হচ্ছে অর্ধেকটার মধ্যে আর এটা হচ্ছে তোমার সম্পূর্ণটার মধ্যে, মানে পুরো গোলকটার মধ্যে। তাহলে এটার থেকে অর্ধেকটার থেকে সম্পূর্ণটাকে সবসময় অবশ্যই ডাবল হবে। তাহলে আমরা কি করব? এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করব। তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 4, আর এখানে পাচ্ছি 6, আর এখানে আমার অনুপাতটা কত ছিল? 1:4। শুধু মাইনাস করব, 4-এর থেকে 1 বিয়োগ করলে 3, আর 6-এর থেকে 4 বিয়োগ করলে 2, তাহলে 3:2 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অপশান সি হলো তোমার অ্যান্সার। বাস এক লাইনে কিন্তু তোমার অ্যান্সার বেরিয়ে এলো। আবার বলছি কি করতে হবে। যখন আমরা দেখলাম যে পুরো গোলকের মধ্যে কালো আর সাদা রঙের আয়তনের অনুপাত 2:3, আর অর্ধ গোলকের মধ্যে কালো আর সাদা রঙের আয়তনের অনুপাত 1:4, অর্ধ গোলকের অনুপাতের যোগফল কালো আর সাদা রঙের আয়তনের অনুপাতের যোগফল আর সম্পূর্ণ গোলকের হচ্ছে কালো আর সাদা রঙের আয়তনের অনুপাতের যোগফলটা যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ গোলকটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দেব। কারণ হচ্ছে সম্পূর্ণ গোলকটা কিন্তু অর্ধ গোলকের দ্বিগুণ, তাই জাস্ট আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা অনুপাতটা কত পেলাম? 4:6। সেখান থেকে যদি আমরা অর্ধ গোলকের অনুপাতটা মাইনাস করে দিই, তাহলে আমরা বাকি গোলকের রঙের অনুপাতটা পেয়ে যাব, সেটা হচ্ছে 3:2। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেনটা দেখি। 9 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। দুটি সংখ্যার অনুপাত 9:14, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত? প্রথমে দুটো সংখ্যার অনুপাত তোমার বলে দেওয়া 9:14। আমরা সংখ্যাগুলো একটা ধরে নেব 9x, আর একটা সংখ্যা ধরে নেব 14x। আর কি বলেছে? বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি, অর্থাৎ এই বড় সংখ্যাটা আর এই ছোট সংখ্যাটা এদের মধ্যে যেটা পার্থক্য সেটাই তোমার বলা হচ্ছে 55। তাহলে 14x থেকে 9x মাইনাস করলে আমরা কত পাবো? 5x। তাহলে আমরা বলতে পারি যে 5x মানে হচ্ছে 55, যেখান থেকে x এর ভ্যালু আমরা কত বলতে পারি? 11। তাহলে 9xটা কত হবে? 9 গুণ 11, 9 গুণ 11 যেটা হচ্ছে তোমার 99, আর 14xটা কত হবে? 14 ইন্টু 11 যেটা হচ্ছে 154। তাহলে তোমার যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। a, b এবং c এর আয়তনের অনুপাত 2:9:11। b এর আয় a এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে c এর আয় কত? আমরা কি করব? এখানে আমাদের তিনটা অনুপাত দেওয়া, তাহলে আমরা a ধরে নেব 2x, b ধরে নেব 9x, আর c ধরে নেব 11x। এবার কি বলেছে? b এর আয় a এর আয় অপেক্ষা 280 টাকা বেশি, তার মানে b আর a এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে 280 টাকা, আর আমার হিসাবে এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে 7x। তাহলে আমরা বলবো 7x মানে হচ্ছে 280। তাহলে আমরা x এর ভ্যালু এখান থেকে কত বলতে পারি? 40। তাহলে আমার কোনটা দরকার? c এর আয় দরকার, যেটা হচ্ছে 11x। তাহলে আমরা বলতে পারি 11 ইন্টু 40, যেটা হচ্ছে 440। তাহলে হচ্ছে c এর যেটা আয় সেটা হচ্ছে 440 টাকা। তাহলে অপশন বি হয়ে গেল তোমার অ্যান্সার। আশা করি ক্লিয়ার, কোথাও কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের রেশিও প্রপোর্শন হচ্ছে সেকেন্ড পার্ট। এখানে মিলে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট আমি বুঝাতে পেরেছি। যদি কোথাও তোমাদের বুঝতে তবুও সমস্যা হয়, তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি নেক্সট পার্টে সেটাকে আরও ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।